প্রিয় সুধী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আল আমিন। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বর্তমান সময়ে পরিবেশের বিষয়টি একটি বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই পরিবেশ এখন চরম হুমকির মুখে পড়েছে। এর নেপথ্যে কারণ হচ্ছে, মূল কারণ যেটাকে আমরা বলি, সেটি হচ্ছে পরিবেশ দূষণের ক্ষেত্রে আমাদের নানা অবিমিশ্রকারী তৎপরতা। যথেষ্ট আইন আছে পরিবেশ সংরক্ষণের জন্যে, কিন্তু আইনগুলোর যথাযথ প্রয়োগ হচ্ছে না। আবার সাধারণ মানুষ যারা আছেন তারা সচেতন নয়, দায়িত্বশীল নয়, যার কারণে পরিবেশ এখন চরম হুমকিতে। আর পরিবেশ চরম হুমকিতে পড়ার মানেই হচ্ছে আমাদের জীবনও বিপন্ন হওয়া, আমাদের জীবনও চরম হুমকিতে পড়া। ইভেন আমাদের উত্তরাধিকার যারা আছেন, আগামী প্রজন্ম যারা আছেন, তাদের জীবনও চরম হুমকিতে পড়া। আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এবং প্রফেসর ডক্টর আল আমিনকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। বিশ্ব পরিবেশ দিবস আমরা প্রতি বছর কেন পালন করে থাকি এবং বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যের আলোকে আমাদের জীবন চর্চা এবং সরকারের নানা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই দিবসটি বা এই দিবসের প্রতিপাদ্যটি কতটুকু গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন? পরিবেশ দিবসকে আলাদা করে পালনের অর্থ হলো এর গুরুত্বটা বোঝানো জাতিকে। একটা দিন অন্তত জাতি জানতে পারলো যে আমরা পরিবেশের ঠিক কী অবস্থায় আছি, কতটা আমরা এটা নিয়ে ভাবছি, কতটা কাজ করছি, কেন এটা অত্যন্ত গুরুত্ব জাতির জন্য। প্রতিবারই এক একটা বিশেষ প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়, ওইটার উপরেই আসলে গুরুত্ব দিয়ে পলিসি ডিসিশনগুলো হবে। পলিসি ডিসিশন হলো আপনার, আমরা বলতে পারি যে যেমন এবারের প্রতিপাদ্য বিষয়ের মূল ওয়ার্ক হলো ক্লাইমেট অ্যাকশন। তো ক্লাইমেট অ্যাকশন হলো ক্লাইমেট ইজ চেঞ্জিং। এটা দুইটা কারণ বিশেষ, এটা ন্যাচারাল চেঞ্জ আছে একটা, আরেকটা হলো আপনার অ্যানথ্রোপোজেনিক্যাল, মানুষের কার্যক্রমের জন্য যে চেঞ্জটা জলবায়ু পরিবর্তনে হচ্ছে, সেই জন্য যে চেঞ্জগুলার এখন আমাদের গায়ে লাগছে, ইমপ্যাক্ট হচ্ছে, সেই ইমপ্যাক্টটা কিভাবে কমানো যায়, কি কি অ্যাকশান দিয়ে, সেগুলাকেই আমরা ধারণ করার চেষ্টা করছি। এটাই ছিল আসলে, এই জন্যই প্রতিবার প্রতিপাদ্য বিষয়গুলা নিয়ে আমরা আলোচনা করি। আমি এখন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিনের কাছে আসতে চাই। আপনাদের যে পরিবেশ অধিদপ্তরের আলোকে আমি প্রতিপাদ্যর বিষয়টি কেন গুরুত্বপূর্ণ সেটি জানতে চাই। যে পরিবেশ দিবস প্রথম বিশ্বে পালন করা হয় 1972-তে এবং 1972 থেকে আজকে পর্যন্ত প্রত্যেক বছর ইউএনইপি কর্তৃক একটা পরিবেশ বিষয়ে নির্ধারণ করা হয়, যে গতবার আসলে ছিল প্লাস্টিক পলিউশন বিষয়ে, এবার হচ্ছে ক্লাইমেট অ্যাকশন বিষয়ে। এই ক্লাইমেট অ্যাকশন এটা ইউএনইপি কর্তৃক নির্ধারণ করা হয়েছে, এবার প্রতিপাদ্য বিষয়। এটা বাংলাদেশ সরকারের বাবনত করা হয়েছে জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিশ্চয়তা। আসলে এই বাবনত আমাদের স্মরণ করাই দিচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনই আমাদেরকে উদ্যোগ নিতে হবে। যদি আমরা এইভাবে উদ্যোগ নিতে পারি, তাহলে এই উদ্যোগে নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথ চলা। জলবায়ু পরিবর্তনের যে কয়টা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর মধ্যে বাংলাদেশ কিন্তু একটা অন্যতম দেশ, যে বিশ্বের যে কয়টা দেশ আছে শীর্ষ পর্যায়ের মধ্যে। এই জন্য পরিবেশ অধিদপ্তর যে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি, পরিবেশ দূষণ বলতে এখানে পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এইসব প্লাস্টিক দূষণ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সবথেকে বিষয়ের নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ অধিদপ্তর থেকে কী করা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনের বিষয়ে কাজ করা হয়। এবং ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ন্যাশনাল এনডিসি বাস্তবায়ন করার জন্য করা হচ্ছে এবং
আমাদের যে জ্বালানি, এই জ্বালানিটা নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, ক্লিন জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, কার্বন ইমিশন কীভাবে কমানো যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। এছাড়াও পরিবেশ অধিদপ্তর থেকে যে গ্লোবাল মার্কেটে কার্বন মার্কেটিং কীভাবে করা যায়, আমরা ক্লাইমেট চেঞ্জের যে অর্থায়ন আছে সেভাবে কীভাবে আহরণ করা যায় সেই বিষয়ে কাজ করতেছে। এবার এই প্রতিবেদনের বিষয়কে সামনে রেখে আমাদের ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যে এটার একটা অংশ হিসেবে আমরা প্রথমে কী করছি, যে আমরা একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছি। এর মধ্যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছি। এটা হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি বিতর্ক প্রতিযোগিতা। এবার অংশগ্রহণ করছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর আস্তে আস্তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপর আমাদের সুয়েট, তারা অংশগ্রহণ করছে। আমি এখন প্রফেসর ডক্টর আলামিনের কাছে আসতে চাই। আপনি শুনেছেন যে পরিবেশ অধিদপ্তর এই যে পরিবেশ দিবস 2026-এর প্রতিপাদ্যের আলোকে তারা নানামাত্রিক কার্যক্রম গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করতেছেন। এখন আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি শব্দ দূষণ হচ্ছে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে। বিষয়টি আপনি কীভাবে দেখেন? আরেকটা বিষয় হচ্ছে প্লাস্টিক দূষণ থেকে আমাদের পরিবেশকে বাঁচানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের এখানে দূষণ তো আছে, অস্বীকার করতে পারবো না। এবং আপনি যেটা বললেন চট্টগ্রামের শব্দ দূষণ এবং নারায়ণগঞ্জের শব্দ দূষণ সবচেয়ে বেশি, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। এটা পরিবেশ অধিদপ্তরের জরিপ রিপোর্টে, ওনাদের জরিপে এসছে। তা এটা যদি জরিপের সব ফলাফলে যে সবসময় খুব ভালো হয় তা না, হয়তো এটাই খুব একটা ভালো ফলাফল। যদি আমি জরিপের ফলাফলকে স্ট্যান্ডার্ড ধরে নিই, তাইলে আমি বলবো যে ঢাকার মানুষ অনেক সচেতন হয়েছে, তারা হর্ন কম বাজাচ্ছে। যদিও বা আমার মতে ঢাকায় যে পরিমাণ ভেহিকেল চলে সেই তুলনার চিটাগাংয়ে এত ভেহিকেল নাই। আমার মনে হয় যে কোনো হট স্পট আছে, এটাকে আমরা আমাদের ভাষায় বলি হট স্পট। চট্টগ্রামে কিছু হট স্পট আছে, ঢাকাতেও তেমনি হট স্পট আছে। এই হট স্পটগুলোতে আসলে আমরা সবচেয়ে বেশি দূষণ পাই যে সকল জায়গা, এগুলো অনেকটা আইল্যান্ড, আমরা বলি আইল্যান্ড আর কি, মানে তার আশেপাশে এত বেশি না, ওই জায়গাটাতে খুব বেশি। হিট আইল্যান্ডও আছে, তেমনি শব্দ দূষণের কিছু হট স্পট আছে। ওই সব জায়গা আমাদের চিটাগাংয়ের আপনার ধরতে পারেন জিসির মোড় একটা ভালো হটস্পট, অথবা অক্সিজেনের মোড়, এটা ভালো হটস্পট। এগুলো এটা একটা ব্যাপার। আর একটা যেটা বললেন আপনি যে বিভিন্ন দূষণ, পার্টিকুলার প্লাস্টিক দূষণ, এগুলা এখন প্লাস্টিকটা অ্যাকচুয়ালি বর্জ্য, একটা বড় ধরনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সারা ওয়ার্ল্ডেই সবাই চেষ্টা করছে, পরিবেশ অধিদপ্তরের চেষ্টা করছে। ওইটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে দেখবেন যে একটা দূষণের মাত্রা অনেক কমে আসছে। এটা আরেকটা জিনিস হলো, আমি জমির সাহেবের সাথে অ্যাড করতে চাই আর কি, যে ক্লাইমেট অ্যাকশানের মধ্যে এই গভর্নমেন্ট একটা তাদের নির্বাচনী ম্যান্ডেটে একটা ইম্পর্ট্যান্ট জিনিস অ্যাড করেছে। সেটা হলো ওনারা 25 কোটি গাছ লাগাবেন 5 বছরে। এই 25 কোটি গাছ 5 বছরে লাগানোর এই ধরনের রাজনৈতিক সদিচ্ছা কিন্তু এই প্রথম, মানে স্পেসিফিক বলে দেয়া। এবং এইটা যদি আপনার সত্যিকার অর্থে আমরা সাকসেসফুলি করতে পারি, এই গাছ মানে হলো আপনার কার্বন যেটা ইমিটেড হয়, মানে নিঃসরণ হয়, সেটাকে সিকুয়েস্টার করে, মানে ধরে রাখে। তো এইটার জন্য আবার একটা গ্রিন ক্লাইমেট ফান্ড আছে, ওখান থেকে ইচ্ছা করলে আমরা কার্বন ক্রেডিটের টাকা নিতে পারি। তো এইরকমভাবে যদি আমরা প্রত্যেকটা আসপেক্টকে সামনে নিয়ে আসতে পারি, তাইলে আমার মনে হয় সমস্যা থেকে উত্তরণ যেমন হবে, তেমনি আমরা সম্ভাবনার কাজটাও সারতে পারবো। যে আমাদের প্রত্যেকটা নগরে একটা ছোট নগর বন সৃষ্টি করতে হবে, ছোট আরবান ফরেস্ট যেটাকে বলে। ওইটা যদি এই প্রক্রিয়ার মাধ্যমে আসে, তখন দেখবেন যে জনসাধারণ বা জনসম্পৃক্ততা যেটা হয়, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। খেয়াল করে দেখেন, রেলওয়ে সিরিজ গাছ কাটার ব্যাপার যদি কেউ উঠায়,
সাথে সাথে এটা সাধারণ মানুষের থেকে একটা সিরিয়াস প্রতিবাদ প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া ঠিক আসে। আসে। ঠিক তেমনি আপনিও যদি প্রত্যেক নগরে বা শহরে একটা বন যেটা ফুসফুসের মতো কাজ করবে ওই নগরের জন্য, সেটা এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে পারেন, তখন পরিচর্যাটা যেমন হবে তেমনি সাধারণ মানুষ এটাকে মানে নিজের ওন করে ওনারশিপটা বহন করবে। আমি এখন মোহাম্মদ জমির আলীর কাছে আরেকবার আসতে চাই। আপনি পরিবেশ অধিদপ্তরের যে এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি একটা, আরেকটা হচ্ছে আইনের প্রয়োগের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে অনেকগুলো আইন কিন্তু আছে, কিন্তু আমরা প্রয়োগের ক্ষেত্রে সেরকম কোনো দৃশ্য আমাদের চোখে পড়ে না। সেটার কারণ কি, এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আইনের প্রয়োগ সহ অন্যান্য বিষয়ে আপনাদের এখন কী ধরনের পরিকল্পনা আছে? পরিবেশ সুরক্ষা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এই বিষয়ে আমরা কাজ করি। যে পরিবেশ দূষণের যে মেইন কম্পোনেন্টগুলো, প্রথম একটা হচ্ছে বায়ু দূষণ, একটা ধরেন পানি দূষণ, শব্দ দূষণ। এর বাইরেও আমাদের চট্টগ্রাম আছে, একটা পাহাড় কাটা একটা বড় ইস্যু আছে। তারপর প্লাস্টিক দূষণের বিষয় আছে। আমি যদি প্রথমে বলি যে আমাদের এই যে বায়ু দূষণ কোত্থেকে হয়, সোর্সগুলো কী? তো অনেকগুলো সোর্স আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সোর্স হচ্ছে আমাদের শুষ্ক মৌসুমে ইটভাটা একটা সোর্স, যে ইটভাটা থেকে বায়ু দূষণ হয়। তারপর হচ্ছে আমাদের চট্টগ্রামে অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে, সিমেন্ট ফ্যাক্টরির মাধ্যমে বায়ু দূষণ হয়। চট্টগ্রামে স্টিল মিল আছে, সীতাকুণ্ডের বাড়ি শিল্প এলাকা বলা হয়, সেখানে স্টিল মিল থেকে একটা বায়ু দূষণের বিষয় আছে। তারপর হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক, এখানে কিন্তু বাংলাদেশ যেহেতু ডেভেলপমেন্ট কান্ট্রি, এখানে প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, ওর রাস্তা তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে এই যে বিল্ডিং থেকে বায়ু দূষণ, ধুলাবালির সৃষ্টি হচ্ছে, একটা বায়ু দূষণের সোর্স। এসব সবগুলো বিষয় আসলে আমরা কাজ করতেছি। প্রথম হচ্ছে আমরা ইটভাটার এই জানুয়ারি মাস থেকে এই মে মাস পর্যন্ত আমাদের এই 5 মাসে আমরা অনেকগুলো ইটভাটা অভিযান করছি, প্রায় 261টা ইটভাটায় আমরা অভিযান করছি এবং 66টা ইটভাটা আমরা বন্ধ করে দিচ্ছি। এবং এই 5 মাসে আমরা প্রায় 6 কোটি টাকার মতো জরিমানা করছি। আমরা একটা ড্রাস্টিক অ্যাকশনে আছি। কিন্তু এরপর আমাদের যে সিমেন্ট ফ্যাক্টরি বা স্টিল মিল যেগুলো আছে, এখানে আমাদের নিয়মিতভাবে মনিটরিং করা হয়, কারণ এখানে তারা যে মেশিনগুলো করতেছে, আমাদের কিছু স্ট্যান্ডার্ড আছে, তারা কী পরিমাণে মেশিন করতে পারবে। ওই মেশিনে যদি কোনো ভায়োলেশন হয়, তৎক্ষণাৎ আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এবং দূষণ নিয়ন্ত্রণে যে প্রত্যেকটা ফ্যাক্টরি যে এয়ার পলিউশন কন্ট্রোল ডিভাইস আছে, সেখানে কোনো এগুলো ঠিকমতো কার্যকর করতেছে কিনা সেগুলো আমরা মনিটর করতেছি। এবং যদি কেউ এরকম ঠিকমতো কন্ট্রোল না করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এবং কনস্ট্রাকশন ওয়ার্ক যেগুলো হচ্ছে, আমরা প্রায় সময় বিভিন্ন সাইডে গিয়ে বলতেছি, আমরা যখন কনস্ট্রাকশন ওয়ার্ক করবেন তখন আমরা একটু চারিদিক থেকে ঘেরাওয়া দিয়ে কাজগুলো করবেন, যাতে বায়ু দূষণটা, ধুলাবালিটা চারিদিকে ছড়িয়ে না পড়ে। আমাদের একটা বন্দর গুরুত্বপূর্ণ, এখানে একটা কর্ণফুলী নদী আছে, আমাদের একটা হালদা নদী আছে। এই যে পানি দূষণের বিষয়গুলো, পানি দূষণের যে কয়েকটা সোর্স আছে, এর মধ্যে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, যে আমাদের এখানে ডাইন ওয়াশিং ফ্যাক্টরি আছে বিভিন্ন জায়গায়, আমাদের কালুগার শিল্প এলাকা আছে, সাগরিকা আছে, আমাদের CBZ আছে, যে এখানে যে ফ্যাক্টরি, অনেকগুলো ফ্যাক্টরি আছে যেখানে ওয়েস্ট ওয়াটার প্রডিউস হয়। যে ইতিমধ্যে আসলে চট্টগ্রামে যেসব ফ্যাক্টরি আছে, সবগুলো ফ্যাক্টরিতে আসলে ETP তৈরি করা হয়েছে। ETP মিনস ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখন এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কী পরিমাণ, যে পানিটা ওয়েস্ট ওয়াটার যেটা ডিসচার্জ হবে, সেটা আমাদের পরিবেশ সংরক্ষণ বিধিমালায় একটা স্ট্যান্ডার্ড ফিক্স করা আছে, যেমন COD কত থাকতে পারবে, BOD কত থাকতে পারবে, ডিজল অক্সিজেন কত হবে, TDS কত হবে, সেইগুলো আমরা নিয়মিতভাবে মনিটর করতেছি। এবং আমাদের প্রায় সবগুলো ফ্যাক্টরিতে ETP হয়ে গেছে। এরপর আছে আর একটা সোর্স হচ্ছে আসলে আমাদের সুয়ারেজ একটা বড় সোর্স, যে প্রত্যেক বাসাবাড়ি যে সুয়ারেজ প্রডিউস হয়, সেটা আমাদের চট্টগ্রামে এখনও কিন্তু সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়নি। এগুলো সরাসরি কর্ণফুলী বা নদীতে যাচ্ছে। তো এখন একটা আশার বাণী হচ্ছে যে আমাদের চট্টগ্রাম ওয়াসা এর মধ্যে প্রকল্প গ্রহণ করেছে এবং একটা প্রকল্পের কাজ অলরেডি চলতেছে, STPর কাজ, যেটা সাগরিকাতে অলরেডি কনস্ট্রাকশন ওয়ার্ক চলমান, এবং তারা আরও 3টা প্রজেক্ট হাতে নিয়েছে, যে আরও 3টা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তারা বাস্তবায়ন করবে। একটা হচ্ছে কর্ণফুলীর পাশে, কর্ণফুলী ব্রিজের এদিকে, আরটা হচ্ছে আমাদের মদুনাঘাটের, এটা যেটা হালদা নদীটা হচ্ছে চট্টগ্রামের একটা ইম্পর্টেন্ট নদী, এই জন্য যে হালদাতে আমাদের মা মাছ থেকে ডিম হয় এবং অনেক প্রাকৃতিকভাবে মাছের বাচ্চা প্রডিউস হয়। এই জন্য আমাদের এই হালদা একটা বিশেষ গুরুত্ব আছে। এবং হালদার এই সুয়ারেজের মাধ্যমে যাতে হালদা নদীর কোনো দূষণ না হয়, সেই জন্য এই ওয়াসা থেকে এই প্রজেক্টটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সয়েল পলিউশনের পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আপনার প্লাস্টিকটা পোড়ানোর পরে এটা এয়ার পলিউশন হচ্ছে। কিন্তু এয়ার পলিউশনের পরিপ্রেক্ষিতে আমাদের ক্যান্সার থেকে শুরু করে বহুমাত্রিক রোগব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি। আসলে এটা আরও খুব ক্ষতিকর, যেটা আমরা যদি পলিথিন পোড়াই, পলিথিনের মধ্যে কার্বন থাকে, কার্বনটা হচ্ছে আনকমপ্লিট কম্বাসন যখন হয়, এটা কার্বন মনোক্সাইড তৈরি করা হয়।
এই কার্বন মনোক্সাইড যখন তৈরি হয় তখন আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে এটা আমাদের বডিতে ঢুকে আমাদের হিমোগ্লোবিনের সাথে এটা রিয়েকশন করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, তখন এটা আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা সৃষ্টি করতেছে, কারণ কার্বন মনোক্সাইড এটা খুবই হার্মফুল একটা গ্যাস। এটা পড়াইলে কিন্তু এই জন্য পরিবেশ দপ্তর থেকে একসময় কিন্তু যখন অবৈধ পলিথিন জব্দ করা হতো, একসময় কিন্তু অনেক আগে পড়াই ফেলা হতো, কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে 2010 সালে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে একটা রিসোর্স এটা পড়াইলে যেমন একটা এয়ার পলিউশন হচ্ছে, আবার এই জন্য কী করে পরিবেশ অধিদপ্তর থেকে বলা হচ্ছে এখন থেকে আর পড়ানো যাবে না, একটা রিসোর্সও নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশও দূষণ হচ্ছে। পরবর্তীকালে হচ্ছে এই পলিথিনগুলো অবৈধ পলিথিনগুলো দিয়ে আবার বৈধ জিনিসও বানানো যায়। আমি আবার স্যারের কাছে আসতে চাই, এখন আমাদের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আমরা আমাদের তরুণ প্রজন্মকে কীভাবে ব্যবহার করতে পারি? যে এরা নিজেরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই সিদ্ধান্তগুলো সোশ্যাল মিডিয়াতে তাদের মানে তারা সিদ্ধান্ত গ্রহণের উপকরণগুলো পায় এবং তারা মোটামুটি একই টাইপের সিদ্ধান্তগুলো নেয়। এইটা পজিটিভ দিকও আছে, আমরা যদি ওইটাকে ইউজ করতে পারি কোনো রকমে, যে পরিবেশের বিষয়ে ওদেরকে যদি সত্যিকারে আমরা সচেতন করে দিতে পারি এবং ওরা কিন্তু হিসাবটা খুব ক্লিয়ার বুঝে, তো তার লাভ কি তার কি ক্ষতি। এখনকার ছেলেমেয়েরা আগের মতো না, তারা খুব আপডেটেড ইনফরমেশন নিয়ে রাখে। তো এদেরকে যদি আমরা আসলে ক্ষতির মাত্রাটা বুঝাতে পারি আর এইটা সংরক্ষণে ও যদি সত্যিকার অর্থে ভালো কিছু করে তাহলে তার পুরস্কারের ব্যবস্থাটাও আমরা রাখি। না, এখন তো আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু একটা আপনার অংশ, এই যে তরুণ প্রজন্মের একটা অংশ কিন্তু ইনভলভ হয়ে গেছে। না, এটার তো একটা বড় প্রমাণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে। সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 560 একরের বন আছে আমাদের নিজস্ব, এর মধ্যে প্রচুর বন্য প্রাণী আছে। আপনি ইউনিভার্সিটিতে গেলে দেখবেন যে সব ছাত্রছাত্রী, ওখানে সাপও আছে, হরিণ আছে, বন্য শূকর আছে, কোনো কনফ্লিক্ট নাই। মানে ছাত্ররাই ওগুলাকে পাহারা দিচ্ছে, একরকম ওদের পছন্দের মধ্যে পড়েছে। এরা সবাই ইয়াং এবং খুবই সচেতন। আমি তো হতবাক হয়ে যাই, বড় বড় অজগর সাপ, তারপরে আপনার কিংকোবরা, ওরা সুন্দর করে ধরে মানে বাসায় ঢুকে গেছে, ওটা ধরে আবার আমাদের বনের মধ্যে ছেড়ে দিচ্ছে। কিন্তু একটা সময় এই নেচারটা ছিল না, ও সাপ দেখলে মেরে ফেলতো। তো এই জিনিসটা যে চেঞ্জটা ওরা নিয়ে আসছে, এবং প্রচুর পাখির অভয়ারণ্য, কেউ একটা পাখির দিকে আপনি একটা ঢিল ছুটতে পারবেন না। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। আমি আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে সাধারণ মানুষকে, স্যার তো বললেন আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে কিভাবে আমরা ইনভলভ করতে পারি এই সমস্ত আন্দোলনের সাথে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে। এখন সাধারণ মানুষই কিন্তু একটা বড় ফ্যাক্টর, তাদেরকে ইনভলভ করার জন্য আপনাদের কর্মসূচি কি এবং এই কর্মসূচি কিভাবে আপনারা বাস্তবায়ন করতে চান? আসলে আইন প্রয়োগ করে কখনো পরিবেশ সুরক্ষা করা যাবে না। আসলে যদি আমার জনসাধারণের মধ্যে পরিবেশের বিষয়টা যদি অনুধাবন করতে না পারে, কখনো শুধুমাত্র আইন প্রয়োগ করে তাদের সচেতন এবং দায়িত্বশীল, এই জন্য তাদের মধ্যে যে বিষয়টা প্রথম হচ্ছে তাদেরকে অ্যাওয়ার করতেছে হচ্ছে, এই জন্য আমরা কি করতেছি, বিভিন্ন প্রোগ্রাম করতেছি। যে আপনি তরুণ প্রজন্মের কথা বলতেছেন, আমরা কিন্তু এদেরকে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম এই কয়েক বছরে করছি। আমরা ধরেন কক্সবাজার বিচ ক্লিন আপ প্রোগ্রাম করছি তরুণদেরকে নিয়ে, আমরা এই চট্টগ্রামের পতঙ্গা বিচ ক্লিন আপ প্রোগ্রাম করছি, তারপরে গুলিয়াখালী ব্রিজের বিচ ক্লিনিং প্রোগ্রাম করছি তরুণদেরকে নিয়ে। বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পেইন করতেছি, কারণ কি তারাই তো সামনের এই দেশকে নেতৃত্ব দিবে, যে একটা পরিবেশ সমাজ তৈরি হবে, যে পরিবেশ দূষণ করলে কার ক্ষতি, তাদের মধ্যে এই বিষয়টা আস্তে আস্তে অনুমোদন হচ্ছে। তারা যখন রিয়েলাইজ করতে পারবে, আমাদের সাধারণ জনগণ যখন এই বিষয়টা বুঝতে পারবে যে যে আমি যে পাহাড়টা কাটতেছি, তাহলে এই পাহাড়ের কাটার কারণে কী কী ইফেক্ট হতে পারে। দেখেন এই যে চট্টগ্রামে যে একটা বড় সমস্যা, যে পাহাড় কাটার একটা সমস্যা, শুধু চট্টগ্রাম না, আমার 3 পার্বত্য জেলা, এখানে বাংলাদেশের যে পাহাড় আছে, বাংলাদেশের পাহাড়ের 89% পাহাড় হচ্ছে আমার 3 পার্বত্য জেলা, প্লাস কক্সবাজার, চট্টগ্রাম, এগুলো কিন্তু পাহাড় কাটা একটা বড় ইস্যু হচ্ছে। এখানে যে এই পাহাড় কাটা যে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, এবং সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতেছে। হ্যাঁ, এই যে মানুষের মধ্যে রিয়েলাইজ হচ্ছে। উনি বললেন তরুণদেরকে ওনারা অ্যাড করতে, আমার মনে হয় যেন প্রাইমারি স্কুল থেকে, মানে প্রাথমিক বিদ্যালয় থেকে যদি আমরা একটা শিক্ষণ পদ্ধতির মাধ্যমে আগাই, পরিবেশ সম্পর্কিত, বনায়ন সম্পর্কিত, তার পরিচর্যা সম্পর্কিত,
এইটার একটা আলটিমেট ইফেক্ট আসবে। বাচ্চা যে যখন মা বাবাকে বলবে যে তুমি এই কেন কাজ করতেছো, এটা তো পরিবেশের জন্য ক্ষতিকর, এটাতে বাচ্চা যেমন শিক্ষিত হলো, বাবা মাও সচেষ্ট হলো। আমার মনে হয় ওই লেভেল থেকে আমাদেরকে শিক্ষা পদ্ধতিটা স্যার আসলে ঠিকই বলছে। এই জন্য এখন কিন্তু আমাদের যে প্রাইমারি স্কুলের বই ক্লাস 3 থেকে কিন্তু পরিবেশের বিষয়টা কিন্তু ইনক্লুড করা হয়েছে, যে আসলে পরিবেশের বিভিন্ন বিষয় যে আসলে রুট লেভেল থেকে যদি শিখে আসে তাহলে সেটাই মোটামুটি তার মাথায় আমরা দিতে হবে, সেইভাবে চলার চেষ্টা করবে। এই জন্য এখন বর্তমান সরকার কিন্তু এই ক্লাস 3 বই থেকে কিন্তু পরিবেশের বিষয়টা কিন্তু ইনক্লুড করা হয়েছে। এবং আমরা চাচ্ছি যে আসলে এই সবাইকে নিয়ে যদি কাজ করা যায়, যে আসলে এই জন্য আমরা এখন উপজেলা লেভেলে একটা পরিবেশ, আমাদের বিভিন্ন স্কুলে কিন্তু পরিবেশ ক্লাব আছে হাই স্কুলগুলোতে, আমরা এখন প্রাইমারি স্কুলে করিনি, হাই স্কুলের প্রায় স্কুলে আমাদের কিন্তু একটা করে পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে তো আছে, স্যার আছে ওখানে। এরপর হচ্ছে যে আসলে এই আমরা এখন চেষ্টা করতেছি 3বার প্রতিযোগিতা বিশেষ করে, হ্যাঁ, এবং যেহেতু এগুলো অনেক দুর্গম জায়গা এখানে, এই জন্য আমরা উপজেলা লেভেলে পরিবেশ কমিটি করার চেষ্টা করতেছি। কারণ কি, একটা যখন পাহাড় কাটা হয়ে যাওয়ার পর আমি গেলে তো সেটা আর কাটা হয়ে গেল। আমরা চাচ্ছি যে যখন কাটার আগে যাতে আমরা মেসেজটা পাই এবং স্থানীয় লোককে যদি আমরা ইনভলভ করতে পারি, তাহলে সেই মেসেজটা আমাকে আগে দিতে পারে। এখন কিন্তু আমরা অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, যে আসলে অনেকগুলো গ্রুপের সাথে আমরা কাজ করতেছি, এবং আমাদের এই বিষয়ে আমাদের মিডিয়া আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে। ধন্যবাদ প্রফেসর ডক্টর আলামিন এবং মোহাম্মদ জমিরুদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে এতক্ষণ শুনলাম পরিবেশের যে বর্তমান চিত্র আমাদের জন্য অনুকূল নয়। আমাদের নানা অপতৎপরতার কারণে পরিবেশ বৈরী হয়ে উঠছে, দূষিত হওয়ার কারণে পরিবেশ বৈরী হয়ে উঠছে, নানা দুর্যোগে আক্রান্ত হচ্ছে আমরা। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের জন্য অনেক সংকট অপেক্ষা করছে। সঙ্গত কারণে আমাদেরকে অবশ্যই পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এবং দুজন বিজ্ঞ আলোচকেই দর্শকদের উদ্দেশ্যে বলেছেন কী কী করতে হবে, যেমন গাছ লাগানো, সুযোগ পেলে গাছ লাগানো, পরিবেশ বিশেষ করে শব্দ দূষণ প্রতিরোধ করার ক্ষেত্রে নিজস্ব ভূমিকা থাকা, এবং অন্যান্য যে দূষণ আছে সেই দূষণগুলোর প্রতিরোধের ক্ষেত্রে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। যদি আমরা সবাই দায়িত্বশীল হই, সচেতন হই এবং সম্মিলিত প্রচেষ্টা চালাই, তাহলে অবশ্যই পরিবেশকে আমরা তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারব। আর পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের জীবন সুস্থ থাকা, এবং আমাদের যে উত্তর প্রজন্ম যারা আছেন তারাও সুস্থ জীবন উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে যেখানে থাকুন সুস্থ, সুন্দর, নিরাপদ থাকুন। একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুন।